তুলি বাকি কথা শেষ করতে পারেনি, আর তার আগেই ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকুই ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পরে কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তে এইসব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙ্গুল শুভ্রের মাথার চুল খামচে ধরে, বাম হাত রাখে শুভ্রের প্রশস্ত পিঠে। শুভ্র দুই হাত তুলির পিঠটা আঁকড়ে ধরে আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো তার তুলিকে। তুলি হারিয়ে যাচ্ছে শুভ্র স্পর্শে, চাইলেও পারছে না শুভ্রকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র? তুলি হাঁপিয়ে উঠছি বারবার, ভেতরে ভেতরে কান্নায় ফোঁপাচ্ছে। এক পর্যায়ে শুভ্রের বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্রর কাছে ধরা দেবে না। শুভ্রকে বুঝতে হবে তুলির অভিমান করেছিল, নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যে তুলির চোখ বেয়ে জল গড়ায়। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পর্শ পায়। তুলি কাঁদছে। শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্র থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মোছে। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপরে রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছতে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি খাচ্ছো কেন? আমি কিছু করেছি? তুলির উত্তর দেওয়া হয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, হ্যাঁ মেয়ে, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপরে রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভুগছে। তুলির মুখটা ধরেই নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখে জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি কাঁদছো কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, হ্যাঁ মেয়ে, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি। তুলি চায় না সরাসরি অগ্রাহ্য করে শুভকে। শুভ্র হাঁপ ছেড়ে তুলির নাছোড়বান্ধার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নাইবা শুভ দিকে তাকাচ্ছে। শুভ অনেক চেষ্টা করলো তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলিও কোনো সুযোগই দিল না। শুভ্র একটা সময় রেগে গেল। রেগে বিছানার থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারলো। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো। তুলি ভদ্র শুভ্রর এমন রাগান্বিত রূপে ভড়কে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করলো না, হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছো? তুলি চোখ চেয়ে রাখলো, তারপর সোজা সাপটা জবাব দিল। হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল, বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছাদ করে ওঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছাদ করে উঠল। তুলি তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ? নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো, কোনটা? তুলির কথা শুভ্রর প্রথমে বোধগম্য হলো না, কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চার মেলালো তখন বুঝতে পারলো তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসলো। তুলি শুভ্রর হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো, ছাদ করে বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালে চুলের আঙ্গুলে পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি, আমার সংসার করবে এই জন্য এত রাগ? ওরে বাবা! তুলি হক চুকিয়ে গেল, পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও নয়। শুভ্র হাসলো, কিছু ভাবলো, বুঝলো, হিসাব মেলালো।
বিয়ের তো হয়ে গেছে তাদের, সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ নিজে ডক্টর হওয়ার, তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলিও এখন শুভ্রর জন্য বিক্ষিপ্ত আচরণ করছে, পড়াশোনায় কোনো মনই নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না, শুভ্র ভাবে। তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমর চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে যায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রর বুকের কাছে শার্ট দুই আঙ্গুলে খামচে ধরেছে। শুভ্র এভাবে কাছে আসলে তুলির ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না, হয়তো পায় কিন্তু স্বীকার করে না, কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। অনেকটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকলো আলতো স্বরে। তুলি, শুনছো? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরি কে ছোটায়। তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি। হুম। শুভ্র তুলির গালে চুমু খায়, তারপর আবার কপালে কপাল ঠেকায়, মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে। আমার ঘরটায় যাবে তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর। যাবে তুলি? তুলির শরীরটা নৃত্যে ন্যায় ঝঙ্কার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেললো। শুভ্র হাসলো তুলির ছটফটানি দেখে। একটা সময় তুলি খুশি হলো, কিন্তু শুভ্রের কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কি না আমার এইসবের তাড়া নেই। কথাটা বলে তুলি কিছু সময় শুভ্রের দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই, এই কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনালো। গত কয়েকদিন শুভর সঙ্গে যেমন ব্যবহার করেছে, তাতে কোনো পাগলেও বুঝবে কার তারা বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাসপাস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমার সত্যি তো তাড়া নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তারা সব আমার, আমি মেনে নিলাম। নজর লোকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্রর একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্রের ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে, লজ্জায় ইতিউতি চেয়ে হাঁসফাঁস করে তারপর না পেরে এগিয়ে এসে শুভ্রর বুকেই মুখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র? বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেটা হাঁটু ঘেরে বসে রয়েছে। আফরোজা শুভ্রের ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্র চুলে হাত বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে এভাবে বসে আছিস? কিছু বলবি? বললে বল। শুভ্র মিছে রাগ দেখিয়ে বলল, আমি এইভাবে আছি, তুমিও বসে থাকো, মাথায় হাত বুলাও, ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চড়া কাঁধে হালকা করে চাপড় দিয়ে বললেন, একদম কথা লুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না? তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝল আফরোজা থেকে কিছুই লুকাতে পারবে না সে। মাই, মায়েরা সব নিমেষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল, বাচ্চাদের মতো আফরোজার কাছেই চেয়ে বসলো। তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু, প্লিজ। আফরোজা শুরুতে শুভ্রর কথা শুনে অবাক হয়েছেন, পরে টিপ্পনি কেটে বললেন, তুই না তুলিকে বিয়ে করতে চাসনি? এখন 2 মাসে এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রর লজ্জা দেখে। তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালোবেসে ফেলেছিস নাকি?
শুভ্র হাসল, মুগ্ধ গলায় মাকে বলল, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেশি পারলামই না। ওর মধ্যে সব আছে যা আমি জীবন সঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আর ও তোমাকেও। শুভ্র থামলো। মায়ের জন্য শুভ্রর ভালোবাসা কখনোই বলে কই বেড়ায় না। শুভ্র মৃদু হাসে, কথা এড়িয়ে বলে, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সব দিকে সবভাবে। আফরোজার মনে কি যে শান্তিবোধ হলো। তার রাজা শুভ্রের জন্য তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেনি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জল মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না শুভ্র। ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগেই সাজেক যাওয়াটা ভালো চোখে দেখেনি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিলি দেখে মানা করতে পারেনি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পড়বে? শুভ্র ভ্রু বাঁকালো, চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলল। ইউ মিন তুলি যদি প্রেগনেন্ট? না না, শুভ্র চালাক, মায়ের মন কথাবার্তা ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না। তিনি কথা ঘুরলেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাবো একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শুনে বুঝতে পারল তার এই কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রর মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না। তুলির ছেলে মানুষই করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকি। তবুও একদিন আফরোজাকে জিজ্ঞেস করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর থাক, উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্রর আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমে 2 বছর এসেছে, হোক তাহলে সেটাই। তারপর কয়েকদিন পরের কথা, শুভ্র যখন সবে মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজ আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করলো, আম্মু আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত আপসেট লাগছে কেন তোমায়? হ্যাঁ। আফরোজ মিছে হাসার ভান করলেন, বললেন, না তো, আমি মন খারাপ করবো কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা, কি বল? শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে যায়। মা আজকাল বড্ড কথা লুকান। তারপরেও শুভ্র পরে জিজ্ঞেস করবে বলে ভেবে চুপ থাকে। খাবার শেষ হতে হতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র কয়েকবার সেটা লক্ষ্য করলেন। আজ কি তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎ শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগোলেন। শুভ্র পেছন থেকে চেঁচালেন, আস্তে আম্মু, পড়ে যাবা তো। আফরোজা শোনেননি। তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওই পাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজার চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখলেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করার সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধায় একজোড়া থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা কেমন আছো? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি, কারো উপর বোঝা হয়নি কোনোদিন, হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন এগিয়ে এলো শুভ্র। মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানাজান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন।
শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজা ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শোনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায় শুভ্রর দিকে চেয়ে হলেও আফরোজাকে এই বাড়িতে নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেবের ভেতরে ঢুকলেন, মিষ্টির ব্যাগটা সোফা টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকে হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রু কুচকে নানাজানের এক এক কাজ দিচ্ছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটা লক্ষ্য করলো শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন। তোমার বাসায় আসার পেছনে কারণ আছে, ভেবো না আমি সব মেনে নিচ্ছি বা নিয়েছি। পুরনো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি কথা বলার আগে আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন, শুভ্র 2 কাপ চা করে আনবি তুই? শুভ্র বুঝতে পারলো তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ভ্রু কুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বললেন, কাকতি স্বরে বললেন, আব্বা আমি মাফ চাইছি পুরনো সব কাজের জন্য। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও তো শান্তি পাবো না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য রেখেই বললেন, পুরনো ক্ষত মাপ করতে তোমার বাসায় আমি আসিনি, এসেছি একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলে রিশাদের বিয়ে। সবাই খুব জেদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম, আসলে এসো, না আসলে নাই, তোমার ইচ্ছা। আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনও থাকবে সেটার আশাও নেই। শুভ্র এর মধ্যে চা করে নিয়ে এলো, ট্রেটা সোফা টেবিলের উপরে রাখবে তার আগেই সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমাদের বাড়ির অন্য আমার মুখে ঢুকবে না কোনো দিন। শুভ্র চা পেলে দিও, আসি। তোমাদের বাড়ির অন্য আমার মুখে ঢুকবে না কোনো দিন। শুভ্র চা পেলে দিও, আসি। শুভ্র নানাজানের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল, এবার আর সহ্য করতে না পেরে হাতে চেপে ধরলেন। শুভ্র হটকে যায়, দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন, তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল, বলল, এসব কি ধরনের ব্যবহার ওনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল, তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করেছিলে তোমরা, বাচ্চা অ্যাবর্শন করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়োর্স। কেন এভাবে মুখ বুঝে ও বাড়ির সব কথা সহ্য করো বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন, ব্যাগ গোছা, আমরা কাল তোর নানা বাসায় যাব। আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো আর বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরো 5টা কথা শোনাক, তুমিও শোনো। হাই প্রেশার তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়ে যায়? কি হবে, বেশি মরে যাব? আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রর কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগলো না। সে কিছুক্ষণ মায়ের দিকে হাঁ করে চেয়ে থাকলো, তারপর দরজায় ঘুষি দিয়ে রেগে মেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রর সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলে হয়ে গেছে। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্র রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র পাশ ফিরে গেল। আফরোজা হাসলেন, ছেলের মাথার পাশে বসে আলতো করে চুল হাতে রাখলেন। শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো, তুমিও যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন, ঘুমা, আমি চুল টেনে দিই। সারাদিন রোগীদের সাথে থেকে চুল থেকেও হসপিটালে গন্ধ আসছে। শুভ্র তেরা কণ্ঠে বলে, তুমি মিথ্যে বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন, তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র চল না বিয়েতে যাই আমরা। না। শুভ্রর স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এত দূর অব্দি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেয়া বলে না,
বাড়ি বই যেচে অপমান করতে আসা বলে। জন নিজের বাবা নিয়ে কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ! নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে কেউ? বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ, বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ তাও কোনো অপরাধ বলে মনে করলো না শুভ্র। সেটার অপরাধ বোধ থেকে সারাটা জীবন অন্যের খোঁটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বললেন। বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার এপাশ ফিরল, এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল। আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই সেই বাড়িতে আমার বইয়ের মূল্য থাকবে সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন, বললেন। দূর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থমকালেন কিছুক্ষণ নীরব থেকে, তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন। আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি আর যাইনি কখনো, কেউ বলেইনি যাওয়ার জন্য। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আর একবার করার সাহস আমার নেই রে বাবা। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল চোখে মায়ের দিকে চাইল, পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে বলল। কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়েই চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করলো শুভ্র। আফরোজা হাসলেন, আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। এক ঝটকায় শুভ্র মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রর মাথা বালিশে রাখলেন, ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন। কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার এখনো মায়ের কোলে ঘুমোয়। হেসে হেসে শুভ্র রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজলো, হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার পাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলির হাস্য মুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে বলল। গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুম ঘুম চোখেই হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলির লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্রর রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকলো। তুলি লাগেজ সুন্দর করে এক পাশে রেখে বিছানায় গিয়ে বসলো। শুভ্র দেওয়ালের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইলো। তুলি শুভ্রের ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখে আবার শুভ্রর দিকে চাইলো, ভ্রু নাচিয়ে বলল। কি দেখেন এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা আমারই ঘর। শুভ্র হাসলো, মাথা দ্রুত দুই দিকে নেড়ে বলল। অবশ্যই অবশ্যই, তা কি খাতিরদারি গ্রহণ করবেন অধমকে জানান। তুলি চুলটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল। আপাতত একটা গরম গরম চা হলে ভালো, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না টিপ্পনি কেটে বলল। গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু, হাউস দ্যাট? খাতিরদারির কোনো কমতি রাখবো কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেয়া হবে। কাম। কথাটা তুলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগোলো শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকালো, পরপর বসা থেকে উঠে দুই কদম পিছিয়ে বলল। এত গরম গরম জিনিস খেলে আমার বোধ হজম হবে, আপাতত চাই এনাফ, এটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো, তার ঠোঁটে প্রগাঢ় ও দুষ্টু হাসি। তুলির কাছাকাছি এলে তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল, অথচ চুলের এমন শক্ত দেহখানা এক চুলও সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে, ওকে তুলি একবারও হার মানল। শুভ্র গলায় হাত বুলিয়ে দুই হাতে গলা জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপর সরে এসে তুলিকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল। বাবা, নীল জামাতে তো অস্থির লাগছে। বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপে দেই চলো। 56। তুলি বলল। শুভ্র ভ্রু বাঁকালো,
না বুঝে জিজ্ঞেস করলো। কি 56? ওই যে বললেন লেন্থ মাপবেন, লেন্থ 56 আমার। আহ, শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র। তুলির কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল। এত দুষ্টুমি জানে রে এই মেয়ে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দিল। টি শার্টটা টেনে টুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল। চা খাবে না? আমিও খাবো না, আসো একসঙ্গে বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে তুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো, সঙ্গে আর এক চুলোয় বসালো পরোটা। পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা, সেটাই হালকা তেলে ভেজে রাখলো। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হাঁ করে শুভ্রের রান্না দেখছিল। শুভ্রর কাপ এগিয়ে দিতেই তুলির চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে বলল। আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল। হ্যাঁ, আম্মু একা রান্না করে অল টাইম। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমি রান্না করি, আম্মুকে রেস্ট দেই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচন্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্রের এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ ছেড়ে ছুটবে। তুলি মনে মনে একটু ভয়ও পায়। ভবিষ্যতে তুলি আর শুভ্রের মায়ের সঙ্গে কোনো ঝুট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে? যদি আফরোজে কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলে, শুভ্র ছেড়ে দেবে? হয়তো দেবে। তুলি নিজের উল্টাপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই বা শুভ্র আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কখনো অঘটন না চাইতেই ঘটে? তুলি থমকে গেল। তুলি থামে। তারপর চায়ের কাপটা এক পাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলে। স্যার এদিকে ফিরুন। তুলি গলায় কিছু ঠিক লাগছে না। শুভ্র হাতে কাজ সেরে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রর বুকে ডান হাত রাখলো। শুভ্র তুলির সেই হাতের দিকে একবার চেয়ে আবারও তুলির দিকে তাকালো। ভ্রু বাঁকালো শুভ্র। তুলি থামলো। গলা ভিজিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করলো। আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন? সত্যি করে বলুন আমায়। শুভ্র এই ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে, পরপর তুলির আগ্রহ দেখে বলল। যতটা ভালোবাসলে নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে করিয়ে দেন, ততটা পছন্দ করেন। তুলি শুনে থমকে যায় কিছুক্ষণের জন্য, পরপর আবারও একটা প্রশ্ন করে। আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপলো। শুভ্র হয়তো আন্দাজ করতে পারলো তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থমকালো। তার ডান হাতটা তুলির গালে রাখলো। গরম হাতে গালে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল। আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিঁড়িতে বসেনি, আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমি শেষ, শুনেছো? তুলি শোনে, গলাটা কাঁপলো বোধহয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরলো। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোপুত হয়েছে। শুভ্র হাঁপ ছাড়লো, কিন্তু সন্দেহ করছিল। তুলি সন্দেহ করছিল মায়ের জন্য কোনোদিন তুলি শুভ্রকে ছেড়ে দেবে কিনা। অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিনও তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ। ও এই বাড়িতে আসুক, কটা দিন গেলে হঠাৎ নিজেই বুঝে নিবে। হঠাৎ নাকে কিছু পোড়ার গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলু ভাজি চুলো থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। তুলি ঠোঁট উল্টে বলল। জ্বলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়ে ছেড়ে দিল, তারপর কাতর কণ্ঠে বলল। এভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি।
ঘরের সবার তাহলে জলা খাবার খেতে হবে। ও গড! দুপুরে তীব্র রোদ গায়ে পড়ছে, সূর্যের তীব্রতাটা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নামছে। শুভ্রর গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনলো। আফরোজা পেছনে উঠে বসলেন তুলির সামনে, আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে ফার্স্ট সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে। আফরোজা পেছনে থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করে দেখছেন, তাই তিনি আগে বাড়িয়ে বললেন, এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া কে আছে? আর মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুভ্র এবার তুলির দিকে চাইলো, বলল। খুলে ফেলো প্রবলেম হলে। তুলি যেন হাঁফ ছেড়ে বাঁচল, মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জড়ালো। আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছেন, ঘুমিয়েই পড়েছে বোধ হয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল, তারপর বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পেছনে একবার আফরোজাকে দেখলো, না, ঘুমাচ্ছে। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র এক হাতে গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? শুভ্র আস্ত কণ্ঠে বলল। বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই দিলে না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি। 2 সপ্তাহ 14 ঘন্টার উপোস আমি। তুলি বুঝলো না শুভ্রর কথা। কি শুনলো শুভ্র? তুলি প্রশ্ন করলো। 2 সপ্তাহ 14 ঘন্টা মানে? এবার শুভ্র এবার দুষ্টু হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপে বলে, সাজেকে সেই রাতের কথা ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্ররা এমন বেলাস কথা শুনে কেসে উঠল। থতমত খেয়ে বলল, অসভ্য পুরুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম? কার জন্য দিব? তোমার জন্য? বউ না তুমি আমার? শুভ্র একের পর এক বেলাস কথা বলছে, আর তুলি বারবার খিচে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না, সিজিমপুরের ন্যায় চলছেই তার বেলাস কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামতে এক পর্যায়ে তেতে উঠেই বলল, আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। ও আল্লাহ! জন্মের পর শুভ্র নানা বাড়ি এই প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানা বাড়ি ছিল বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছেটাও জাগেনি। তবে আজ আফরোজা জোরাজুরিতে আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানু বাড়ি খুব বিশাল, 20 ডিসিমেলের জায়গার উপরে করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতরে মস্ত বড় 2টো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আর একটা পুকুরে জাল ফেলা বাগানো আছে। তুলি এসব দেখছিল অনেক বছর পর। আফরোজা বাপের বাড়িতে এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুপু বলে আফরোজার পাশে ঘিরে ধরলো। পেছন পেছনে এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন, হালচাল জিজ্ঞেস করছেন। আফরোজার কথায় এই কি বলছে বলার আছে? সে তো মাতোয়ারা বাড়ির সবার আচরণ দেখছে। এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রর উপর। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করলো। আফরোজা বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন, শুভ্রের মুখটা আদর করে দেখলেন, তারপর হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গেছে। তা আপা, ছেলের বিয়া দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন তার আগে শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করলো। তুলি ধীর পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র পরিচয় করিয়ে দিল। মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্র কথাটা সবার সাথে সাথে সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল।
ফাহিমা অবাক হয়ে তুলিকে দেখছেন। সবার চোখে তুলির ওপরে পড়তেই আপাদমস্তক কুঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বললেন। খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বসলেন। তবে আমাদের তানিকে আরো বেশি। আহ চুপ, ওদের ভেতরে নিয়ে আসো। ফাহিমার কথা শেষ করতে গিয়ে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভেতরে গেলেন। তুলি একদমই তাদের কথা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরলো। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছেন একজন বৃদ্ধা মহিলা। মহিলাটি আফরোজার মা, খদিজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রস্রাব পায়খানা সবই বিছানায় করেন। তার জন্য কাজের লোক রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজার মায়ের পাশে এসে বসলো। শুভ্র দাঁড়ালো খদেদার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখলো, স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞেস করলো। স্যালাইন কি সব সময় দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারেন না সব সময়, তাই বেশিরভাগ সময় স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খদেজার দুটো মুখটা ছুঁয়ে দেখলো। জ্ঞান নেই খদেজার, কাউকে এখন চেনেন না, বোঝেনও কিছু না। আফরোজা তবুও বলল। আম্মা, আম্মা, আমি আফরোজা আসছি গো আম্মা। শুনতে পাচ্ছ তুমি আমাকে? ও আম্মা। খদেজা শুনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বললেন। আম্মা, ও শুভ্র, তোমার নাতি, আমার ছেলে। শুভ্র এদিকে আই। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্র গা ছুঁয়ে ছুঁয়ে দেখছেন খদেজাকে। তারপর তুলিকে ডাকলেন। আম্মা, ও তুলি, শুভ্রর বউ। দেখো তোমার বউ পছন্দ হয়েছে কিনা। ও আম্মা, শোনো তুমি আমারে। খোদেদার চোখ পিটপিট করে চোখ দিয়ে গোঙানি বের করা হলো শুধু। মুখ দিয়ে গোঙানি বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদেরকে কখনো কোনো শক্তি দিয়ে চির যৌবনা করা যায় না? চৌধুরী বাড়ি দুপুরে বিশাল আয়োজনে খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন। এসেছো তবে? এই বাড়িতে সবার সঙ্গে তোমার মেশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই ওদের খাবারে সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যিস শুভ্র আশেপাশে নেই, নাহলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসলো। শুভ্রের জানা মতে সবকিছু এখন অব্দি ভালোই চলছে। তবে আসার পর থেকে নানার সঙ্গে দেখা হয়নি একবারও শুভ্রর। শুভ্র বোঝে দেখা না পাওয়ার পেছনে অনেক কারণ, কি তাই সে আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিংয়ে হাত ধুতে যায়, তুলিও যায় তখন। বেসিংয়ে শুভ্র হাত ধুচ্ছে, তুলির পাশে ঝুঁটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল। রুমে আসো, অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হাঁ হয়ে শুভ্রকে দেখলো। এই শুভ্রর সঙ্গে বিয়ের শুরুর সময় শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোনো ক্ষণে যে রাতের কথাটা তুলেছে, নিজের উপরেই রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পর তুলি ভয়ে আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল। গল্পের মধ্যে বারবার শুভ্রর রুমের দিকে তাকাচ্ছে। শুভ্রই ডাকলো বলে। ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে? ছিছি। তুলি বুকটা কাঁপছে। দুরু করে কিভাবে মুখোমুখি হবে এমন নির্লজ্জ এক শুভ্রর? মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল। হঠাৎ একটা মেয়ে এলো তুলির পাশে বসে। শুরুতেই জিজ্ঞেস করে বসলো। তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকা এমন প্রশ্নেই কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল। তানি আপু, বিরক্ত করো না তো, খেলার মধ্যে যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো, বলল। বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া, বলবো তোর আম্মুকে। হিয়া খামোখা বকা খাচ্ছে দেখে তুলিই বলল। হিয়া আমরা পরে খেলবো।
যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হিয়া শুনল না, বাকি বাচ্চারাও তেমনই শুনল না। হিয়ার নাছর বান্দার মতো বলল, কাকি, এই চালটা শেষ করি প্লিজ, তারপর পাকা ঘুমিয়ে যাব, প্রমিস। তুলি হাসল, বলল, ঠিক আছে, এই চাল শুধু। তারপর তুলি আবার খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখলো, তারপর আবারও প্রশ্ন করলো। কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হলো। লুডো খেলা পোজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো, প্রেম? কিসের প্রেম? কি, শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়? তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হলো, কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে চয়েস ছিল, তাই ফুপু হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ডাকতে অ্যারেঞ্জ ম্যারেজ করে প্রচার করছো, রাইট? তানি মুখে তুলি এইগুলো কথা শুনে কান জ্বলে গেল মনে হলো। তুলি খেলা কোনো রকম শেষ করে উঠে দাঁড়ালো, তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছে ভাবো, আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ে তো হয়েছে, কিভাবে হয়েছে ডাজেন্ট ম্যাটার। কথাটা বলে তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকতে দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফরোসের সুরে শুধালো, আর এলেই কেন? রাতটা শেষ করেই আসতে। তুলি কোনো কথা বলল না, সোজা শুভ্রের পাশে বসে সরাসরি প্রশ্ন করলো, আপনার সঙ্গে এই বাড়ির তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন। কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুলি লম্বা করে শ্বাস ফেললো, রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে, আপনি চিনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানা বাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না, কেন বলো তো? তুলি বুঝতে পারলো শুভ্র সেখানে তানিকে চিনেই না। সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করলো, বিছানা থেকে উঠতে উঠতেই বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলবো। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি? আমি মনে করিয়ে দেব। তুলি বুঝলো শুভ্রর কথা ধাঁচ কোথা থেকে কোথায় যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথাটা তো হয়নি, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইলো, দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারতো। দ্যাট মিনস তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো, চুলে বিনি করতে করতেই বলল, ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো, তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো। তুলিকে পেছন থেকে সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ, আজ এই অধমের 3টা উইশ পূরণ করো প্লিজ। আমার আলাদিনের চেরাগ। তুলি যেন অমন স্পর্শে কেঁপে উঠলো। কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা দাঁড়িয়ে খসা লাগছে, তবুও তুলি চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষলো, গম্ভীরভাবে কাঁধে চুমু খেলো। একটা অনুভব করলো তুলির ফিনফিনে শরীরে কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মুজরা ডান্স দেখাবে আমাকে? সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেলল। জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, আমি পারবো না, ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তুলি, আমি ইওর হাজবেন্ড, আমার সামনে কিসের ছি? তবু ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল কথা চিন্তা করেন? শুভ্র এগিয়ে এসে চেপে ধরল তুলিকে নিজের সঙ্গে, কানিয়ে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে, নিজে থেকে শুভ্রকে আলগা করে বলল, আমি পারবো না, অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়া ভেতরে ভেতরে ব্যথিত হলো, সঙ্গে অপমানিতও হলো। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই।
তাই শুভ্র সব ভেবে আর জোর করলো না তুলিকে। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়লো। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, নাহলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তুলি দোটানায় পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না। শুভ্র ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায় চোখ খুলল সে। শুনতে পেল গান বাজছে। শুভ্র গানটা শুনতেই অগোচরে হেসে উঠল। বিছানা থেকে উঠে বসলো, মুখে ইচ্ছে করে রাগ ভাব ধরে রাখলো। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছিল না। রাগ দেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইলো। তুলি পেছন থেকে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র বুকে দুই হাত ঘুরিয়ে চাপড়ে ধরলো পেছন থেকে তাকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভাঙিয়ে আবারও এগিয়ে এলো। তুলি আবেদনময়ী ভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরলো। তারপর গলা কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাত তুলির কোমরে ধরে তুলিকে আবার সোজা করে ফেলে। তুলি দুই হাতে গলা জড়িয়ে ধরে শুভ্রর। গাইল তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছড়িয়ে নিল। হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তুলি নিচে শুভ্রর মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও দু হাতে চাপড়ে ধরলো শুভ্রকে। পিঠে চিমটিও কাটলো একটা। শুভ্র ব্যথায় কুঁকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রের ঠোঁটে আঙ্গুল রাখলো। তারপর আঙ্গুলটা শুভ্র সারা মুখে ছুঁয়ে দিয়ে তুলি গাইল। শুভ্র তুলির চোখের দিকে চাইলো। ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্রে ডুবে যাওয়া সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না। দুই হাতে কোমর পেঁচিয়ে ধরে তুলি বাকি গান শেষ করলো, একের পর এক চোখের দিকে চেয়ে। গান শেষ হলো, অথচ এখনো দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো, নিশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখুট্টা জীবনে আসার জন্য। তুলি শুভ্র চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল, রাগ কমেছে? হেসে ফেলল শুভ্র, উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে পাঁচগুলো তুলে বিছানায় নিয়ে গিয়ে এগিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করলো, বাকি দুটো উইশ? শুভ্র তুলির উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্য তোলা রইল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসলো। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেলো। শাড়ির আঁচল সরানোর আগে ফিসফিস করে বলল, চলো ডুবে যাই। কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকালো, অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো শিখিয়ে দেই। কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেলল। তুলির গলায় ঠোঁট ছুঁইতে দুই হাতে তুলি আগলে ধরল শুভ্রকে। মানুষটা যখন ছয় তুলির এত কেন ভালো লাগে? অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিনঘিন করে, অথচ স্বামী শুভ্রর প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ সুখ দেখায়। তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুভ্রকে বলে, ভালোবাসি। শুভ্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো। বলে হালকা হেসে তুলির কপালে চুমু খেলো। অতঃপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির এই রাতটা কাটলো অত্যন্ত সুখে আনন্দে। রান্নাঘরে বিয়ে বাড়ির খাবার রাঁধা হচ্ছে। বাড়ির বউরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন। কজন বাড়তি লোকও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করতেছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্রর কথা শোনেনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরোনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না? তুলি রান্নাঘরে ঢুকবে তখন কানে এলো এক মহিলা বলছেন,
ফাহিমা মশলা বাটছেন। উত্তর দিলেন তিনি। কপালে নাই তো কি আর করার, আমি ভালো মানুষ, ভাবলাম আফরোজা আবার দুঃখ এবার শেষ করে দেই। বিয়েটা বলে লাভ ছিল না বলে। শুভ্র এ বাড়ির জামাই হলে আব্বার রাগ পড়তো না, যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি নিজের কপাল নিজেই পোড়ালো আফরোজা আপা। এই বিয়ে শেষ হলে কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে এবারে আসার জন্য? আমি তাও এবার বলে আনলাম, আর কি আনবো? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আরেকবার বললে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরে গেলেন না, রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে। সে শার্ট পরেছিল। তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না, সোজা শুভ্রের সামনে দাঁড়ালো। বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ কেন? আম্মুকে কিছু বলবেন না, আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছে শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এই বাড়ি আনবে না। শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এসব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যা বলছে না। শুভ্র জানে, শুভ্র বিশ্বাসও করে তার নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন, শুভ্র মানা করতে পারেননি। রাগে শুভ্র জল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি, ওরা বলবে কেন? আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না। কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে, কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। পর সেদিন বিয়ের থেকে আসার পর শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়িতে যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্য, কিন্তু না, কেউই আসেনি। শুভ্র বোঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবান হলে জ্বলে পড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্রর স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলিও MBBS পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রি করার ইচ্ছে। শুভ্রের মধ্যে MD করেছে ক্লিনিক্যাল সাইটে পেডিয়াট্রিক্স বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেলেন তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য। যেই না শুভ্রর গাড়ি তুলি দেখলো, সঙ্গে সঙ্গে তুলি এসে লুকিয়ে গেল। তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন। বিছানার ওপরে তুলি শাড়িটা একটু নেড়েচেড়ে ব্লাউজ পেটিকোটটা নিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব আর নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র, ভালো আছো তো? হাসপাতালে কাজ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে আঙ্কেল। সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে যে সবসময়ই কনফিউজড হয়ে যায়, এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি, তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করেছো। জি বাবা, অন্যের চাকরি আর কত, নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপার তো অনেক, সামলাতে পারছো তো? হয়ে যাচ্ছে, আমরা 3 বন্ধু মিলে করছি। বাকি টাকা শর্ট পড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলে আমাকেও বলো, চেষ্টা করবো সাহায্য করার। লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন, আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনি আচার ব্যবহার।
মেয়ের জন্য একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্রের সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনে মনে হাসলো খানিক। বাইরে মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্র পুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র। একমাত্র তুলি এর ভুক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনে তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরেছে। শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লেগেছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বললেন, আম্মু পরাই দাও না এটা। ইয়াসমিন এসেদা শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছর ও শাড়ি পরা শিখলি না, আজ বেঁধে কাল উঠিয়ে নেবে, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে, শুভ্রের আম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে না পারে দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছে। তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্রর, খালি এখানে ওখানে ছয়। তুলি হাসলো। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বলা গিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে দিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেট তুলি আর শুভ্রর প্রথম অক্ষর এসটি দেওয়া। লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটাই পরলো আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে, তাই তুলি একদম শুভ্রর মন মতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্রর সামনে। তুলি ধীর পায়ে এগোচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হাঁ হয়ে তুলিকে একবার দেখলো, পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল। গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসলো। ইয়াসমিন তুলিকে শুভ্রর পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসলো। তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেলল। আসছে তুলির লাজুক বর। হ্যাঁ, ইয়াসিন বললেন। আফরোজা, শুভ্র তুলির সম্পর্কটা এবার এগোনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দিব। দেরি হয়েছে, কিন্তু কথা রাখবো। আমি আরও আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। মাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে, সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি। আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওর শ্বশুর বাড়ি পাঠাবো। কি বলো তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকালো। তুলি হাসছে মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই। তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসলো। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জোবায়ের, তোমার বোন আর দুলাভাইকে নিয়ে ছাদ ঘুরে আসো, যাও। জুবাইর হেলে দুলে এসে শুভ্রের হাত ধরলো, বলল, চলো দুলাভাই। আপু আসো আসো। শুভ্র জুবাইরকে কোলে তুলে নিল। জুবাইর এতই হম্বিতম্বি করে উঠে বলল, কোলে না, আমি বড় হয়ে গেছি দুলাভাই, নামাও আমাকে। শুভ্র হেসে ফেলল, বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জুবাইরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। তুলির সামনে ছাদের দিকে এগোচ্ছে। শুভ্র তুলির পেছনে পেছনে ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরোতে জুবাইর কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্র দিকে চেয়ে বলল, তোমরা গল্প করো, আমি গিভিং ইউ গাইজ প্রাইভেসি, এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জুবাইরের। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এই ধরনের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞেস করলো, ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে? তুলি কপাল কুঁচকে বলল, আরে ওর ফ্রেন্ড এক একটা ভয়াবহ পাকনা, ওদের থেকেই মনে হয়। শুভ্র হালকা হাসলো, বলল, সেদিনের জোবাইয়ের আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে, ভাবা যায়? আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরতো। তুলি হাসলো।
শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে না? তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে তুলি শুভ্রর বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের ওপরে থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি অ্যান্ড অ্যাকুরেটলি আমার বউ আমি ঘরে তুলবো।